না জাঙ্কুক, না, এই হতে পারে না। তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারো না। আমি এটা এই জীবনে কোনোদিনও মেনে নিতে পারবো না। প্লিজ সোনা, একটু বোঝার চেষ্টা করো। আমাকে ছেড়ে তুমি অন্য কারোর সাথে ভাসর করো না। তুমি তো আমাকে কথা দিয়েছিলে বেবি, তুমি আমাকে ছাড়া অন্য কারোর সাথে শোবে না। তাহলে আজ কেন এমনটা করছো? প্লিজ একটু বোঝার চেষ্টা করো। ঠাস ঠাস পরপর দুইটা চড়ের শব্দে ক্যাম্পাসের সবার নজর পড়ে কৃষ্ণচূড়া গাছের দিকে। জাঙ্কুক গালে হাত দিয়ে বিস্মিত নয়নে সামনে দাঁড়িয়ে থাকা মেয়ের দিকে তাকিয়ে আছে। বিষয়টা এত দ্রুত হয়েছে যে জাঙ্কুক সহ জাঙ্কুকের ফ্রেন্ড সার্কেল উপস্থিত সবার মাথার উপর দিয়ে গেছে। হে ইউ! জাঙ্কুক এখনো সামনের অবস্থারত মেয়ের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটি জাঙ্কুকের মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, এই যে মিস্টার, আপনাকেই বলছি। দেখে তো মনে হয় খুবই ইনোসেন্ট। ভাজা মাছ কিভাবে উল্টে খেতে হয় সেটাই জানেন না, আর এই দিক দিয়ে মেয়েদের স্টিজিং করে বেড়ান। আজকে চোরের কথা মনে থাকলে নেক্সট টাইম আর কোনো মেয়েকে স্টিজিং করার আগে অন্তত 3 বার ভাববেন। তেয়ং তেয়ং, শুন দেখ, চলে আয়, ভুল হচ্ছে কোথাও তোর। উফ জিমিন, ভয় পাস না তো। এইসব ছেলেদের কি করে সাহায্য করতে হয় তা এই তে খুব ভালো করেই জানে। আরে তুই আমার কথা তো শুনবি, চুপ কর। হ্যাঁ, কি যেন বলছিলাম, দেখুন ফার্দার যদি আর কোনো মেয়েকে স্টেজিং করতে দেখছি বা শুনছি, আজকে তো 2টা চড় দিয়েছি, সেদিন বোঝাবো এই তেয়ং কি জিনিস। জাঙ্কুকের দিকে ঘুরে তর্জনী আঙ্গুল উঁচু করে শাসিয়ে কথাগুলো বলল তেয়ং। আরে তে, ভুল করছিস, এটা সেই ছেলে না। আর জাঙ্কুক ভাই তো আমাদের ভার্সিটির মোস্ট পপুলার পারসন এন্ড ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আর সে মেয়েদের যথেষ্ট পরিমাণে সম্মান করে। তোকে না আমি এর আগে জাঙ্কুক ভাইয়ের কথা বলেছিলাম? জিমিনের কথা শুনে তে এবার তার জিব্রার ডগায় কামড় দিয়ে ধরলো, আর মনে মনে ভাবছে এবারও সে বড়সড় একটা মিস্টেক করে ফেলেছে। তে কাচুমুচু হয়ে কিছু বলতে যাবে, তার আগেই সুগা 2 কদম সামনে এসে তের বাহু ঝাঁকিয়ে বলে, ইয়ে, তোমার সাহস তো কম না, না জেনে আমার ফ্রেন্ডকে চড় মারো। তোমাকে তো আমি কি যে করব। সুগা, হচ্ছেটা কি শুনলি তো? মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আর এসব বাচ্চা মেয়েদের সাথে তুই এখন ঝগড়া করবি? তুই চুপ কর জাঙ্কুক। বাচ্চা মেয়ে বলেই যে তোকে ছাড় দিতে হবে এমন তো কোনো কথা নয়। সে এত বড় ভুল করে কি করে করতে পারে? যেভাবে তোকে কেউ কিছু বললেই আমাদের সহ্য হয় না, আর এই 2 আঙ্গুলের মেয়ে কিনা পুরো ভরা ক্যাম্পাসে তোকে চড় মেরে বসলো। এত কিছু দেখে তে এখন এখানেই বসে হাত পা ছিটিয়ে কান্না করতে ইচ্ছে করছে। সে এরকম ভুল কি করে করলো এটাই তার মাথায় আসে না। সবসময় চায় ভালো কিছু করতে, যেন উল্টাপাল্টা থেকে দূরে থাকতে পারে। নিজের ভাবনাকে সাইডে রেখে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ভাইয়া আর আপুরা, অ্যাকচুয়ালি আই এম সরি। আমি আসলে বুঝতে পারিনি। আমার ফ্রেন্ডরা আমার কলেজের টুকরা, ওদের কেউ কিছু বললে আমার একদমই সহ্য হয় না, তাই ভুল করেই আমি এই কাজটা করেছি। তেয়ংয়ের এমন ভীত সন্তুষ্ট ও কাঁদো কাঁদো মুখ দেখে জাঙ্কুক কেন জানি খুব হাসি পাচ্ছে। তাও নিজেকে কন্ট্রোল করে নিজের সেই চিরচেনা গম্ভীরতা চোখে মুখে ফুটিয়ে তুলে বলল, ভুল যখন করেছ সেই ভুলের শাস্তি তো তোমাকে পেতেই হবে। জাঙ্কুকের এই সামান্য কথায় তে যখন চমকে উঠল, থুতুমুতু খেয়ে বলল, শাস্তি? তুমি এখন আসতে পারো, আর আমি এখন এটা ভাবি তোমাকে কি শাস্তি দেওয়া যায়। জাঙ্কুকের কথা শুনে তেও কয়েকবার চোখের পলক ঝাপটালো, তারপর বলল, বললাম তো ভুল হয়ে গেছে, তার জন্য তো সরি বললাম। শাস্তি না দিলে কি হয় না? বেশি কথা বলা আমার একদমই পছন্দ না। তোমাকে তো আমি যেতে বললাম, তাই না? একটু উঁচু আওয়াজেই কথাগুলো বলল জাঙ্কুক, যার ফলে তেয়ং চমকে উঠল। জায়গা ছেড়ে যেই প্রস্থান করতে যাবে ঠিক তখনই জাঙ্কুক উঠে বলল, তোমার নামটা যেন কি? অ্যাকচুয়ালি আমার নাম হচ্ছে কিম তেয়ং। জাঙ্কুক তের দিকে সরু নয়নে তাকিয়ে, ননসেন্স, তুমি কি তোতলা যে কথায় কথায় তোতলাচ্ছ? জাঙ্কুক এমন কথায় তেয়ংয়ের বেশ রাগ হলো। এই হাদারাম বান্দরটা বলে কি আমি নাকি তোতলা? আরে আমি তো ভুল করে চড় মেরেছি দেখে এরকম ইনোসেন্ট বাচ্চার মতো তোর কাছে মাফ চাইছি, নয়তো আমি কি তোকে ভয় পাই?
আর ভয় পেয়েও একটু তোতলে যাচ্ছি বলে আমাকে তোতলা বলবি? খাচ্ছর একটা। কি বললাম তোমাকে, কথা কি শুনতে পাওনি? না ইয়ে মানে কি? আবার কি তোতলাচ্ছ? সোজা সাপটা কথা বলতে পারো না? শোনো মেয়ে, ন্যাকামি কিন্তু আমার একদমই পছন্দ না। আমার সামনে ন্যাকামি করবে না। তুমি এখন আসতে পারো। হ্যাঁ, আমার তো আর এখানে থাকতে একদম ভয়েই গেছে। কথাটি বলেই তে দৌড় দিল। আর এইদিকে জাংকুক ওই মেয়েকে নিয়ে এখনো পড়ে আছে। দাঁড়াও, আমি তোমাকে ভালো মতো দেখে নিব। কে শুনে তার কথা? তেয়ংয়ের সাথে জিমিও দৌড় দিল। আর এতক্ষণে গালে হাত দিয়ে জাংকুক এসব কাহিনী দেখছিল সুগা। কাহিনীটা কি আমাকে বলবি একটু? কোন কাহিনীর কথা বলছিস তুই? দেখ জাংকুক, আমি তোর বেস্ট ফ্রেন্ড, আর আমি তোকে খুব ভালো করেই চিনি। আর তুই তো বুঝতে পারছিস না, আমাদের হিরো দেখ পা ফসকে একদম ওই পেয়ে নাকি ঘোড়ার ডিম ওই মেয়েটার প্রেমে পড়ে গিয়েছে। জাংকুক কিছু বলতে যাবে তার আগেই সুগা ক্যাম্পাসের সকলের উদ্দেশ্যে চিল্লিয়ে চিল্লিয়ে বলল, তামাশা তো শেষ হয়ে গেছে, তারপরও এখানে দাঁড়িয়ে আছো কেন সবাই? জাস্ট কয়েক সেকেন্ড দিলাম, এই জায়গাটা খালি হওয়া চাই। ওই মেয়েটার সব আপডেট আমার চাই, তাও আজকের মধ্যে। লাইক সিরিয়াসলি জাংকুক, তুই কি সিরিয়াস ওই মেয়েটাকে নিয়ে? জানি না, বাট কিছু তো একটা আছে ওই মেয়েতে যা আমাকে খুব করে টানছে। মানুষ ধাক্কা খেয়ে প্রেমে পড়ে, প্রথম দেখায় প্রেমে পড়ে, বই আদান প্রদান করতে গিয়ে প্রেমে পড়ে, গ্রুপ স্টাডি করতে গিয়ে অনেক সময় প্রেমে পড়ে। আর আমাদের জাংকুক, সে কিনা মেয়ের চোর খেয়ে প্রেমে পড়ে গেল। হোয়াট দ্য হেল ইন দিস ম্যান? এটাও কি সম্ভব? উফ, চুপ করবি সুগা। এদিকে জাংকুক বাইক স্টার্ট দিয়ে, তাদের যা বললাম তাই কর, আমার জরুরি কাজ আছে, তাই আমি এখন আসছি। ক্যান্টিনে বসে ডকডক করে পানি খাচ্ছে তেয়ং। যতই পানি খাচ্ছে না কেন, তবুও মনে হয় গলা শুকনো কাঠ হয়ে আছে। জিমিন বেশ বিরক্ত নিয়ে 4 বোতল পানি খাওয়া শেষ। জিমিন বিরক্তির প্রভাব প্রকাশ করলো বলে, আর কত পানি খাবি? এরপর তো ওয়াশরুম টু ওয়াশরুম করবি। চুপ কর হারামি, আগে কেন বলিসনি আমাকে যে এই ছেলে সেই ছেলে না? তুই বলার সুযোগ দিয়েছিস আমায়? তোকে আমি বলতে চাচ্ছিলাম ব্ল্যাক শার্ট পরহিত ছেলেটা জাংকুক, আর তুই কি করলি? সম্পূর্ণ কথা আমার না শুনেই চড় মেরে বসলি। তারপরও তোর আমাকে বলা উচিত ছিল। জিমিন মাথা দিয়ে বলতে লাগলো, তুই সবসময় এমন করিস, সম্পূর্ণ কথা না শুনেই একটা ঝামেলা করে বসিস। আচ্ছা বাদ দে, চল এখন ক্লাসে যাই। ভাবি, এই ভাবি, কোথায় তুমি? জাংকুক, আমি রান্নাঘরে। জাংকুক রান্নাঘরে গিয়ে তার ভাবির হাত ধরে টেনে বাহির করে এনে ড্রয়িং রুমের সোফায় বসাই দিল আর বলল, তোমাকে আমি কতবার নিষেধ করেছি যে তুমি অসুস্থ শরীর নিয়ে কখনো কাজ করবে না। আমার একটা কথাও কিন্তু তুমি শোনো না। আর আমাদের না কাজের মহিলা আছে, উনি কোথায়? অ্যাকচুয়ালি খালার শরীরটা আজকে তেমন একটা ভালো না, তাই আমি তাকে রেস্ট করতে বলেছি বাসায়। বাহির থেকে খাবার অর্ডার দিয়ে দিতে তাহলে। জাংকুক বাহির থেকে যেমন খাবার অর্ডার দেওয়ার কথা বলতে যায়, তখনই বলে, আচ্ছা জাংকুক, বাহির থেকে কি শুধু খাবারই অর্ডার করা যায়, বউ অর্ডার করা যায় না? মানে মানে কি আবার? তোমাকে আমি কতবার বলেছি যে বিয়েটা করে না, আমার একা একা ভালো লাগে না। তার উপর আমি কখন মরি বাঁচি তার কোনো ঠিক নেই। আমি না থাকলে আমার এই ছোট্ট ভাইটাকে তো এমন কেয়ার কে করবে বলো তো? এবার কিন্তু বেশি বেশি হচ্ছে ভাবি। তোমাকে না বলেছি এসব ফালতু কথা বলবে না। আচ্ছা যাও, আর বলবো না, কিন্তু বিয়েটা অ্যাটলিস্ট করে নাও। আমার অনিশ্চিত জীবনে আমি কাউকে আনতে চাই না ভাবি। আচ্ছা, ন্যান্সি কিন্তু তোমাকে খুব ভালোবাসে, তুমি আর মানুষ পেলে না ভাবি? ওই গায়ে পড়া মেয়েটার কথা বলছো আমাকে শেষ পর্যন্ত বিয়ে করতে? আমার মোটেও সহ্য হয় না, নেকা ষষ্ঠী একটা। তোমারই তো ফ্রেন্ড। ধুর, উল্টাপাল্টা কথা বলে মোটটা নষ্ট করো না, মেজাজটা এমনি খারাপ আছে। তুমি থাকো, আমি আসছি। জাংকুক এসব কথা বলেই বের হয়ে আসলো। তোমার ভবিষ্যৎ পড়ে আছে সামনে, আর তোমার ভবিষ্যৎ স্বপ্নের যে দাফন হয়েছে তার কি হবে ভাবি? জাংকুকের কথায় তার ভাবি একবারে নিস্তব্ধ হয়ে গেল, চোখের পানি টলমল করছে। জাংকুক তার ভাবির দিকে না তাকিয়ে সোজা বাড়ি থেকে বের হয়ে গেল। ক্লাসরুমে বসে আছে তেয়ং আর জিমিন, কিন্তু ক্লাসের মেয়েগুলো তেয়ের দিকে কেমন তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলবে। তেয়ং এর মাথায় আসছে না এইভাবে দেখার কি আছে, তার সাথে তো কোনো শত্রুতাও নেই। সে আবার ভাবছে কোনো ভুল করলো নাকি। ভার্সিটিতে ভর্তি হয়েছে 1 মাস আগে, কিন্তু তার টই টই স্বভাবের কারণে আর ভার্সিটিতে আসা হয়নি। আজকে 2 দিন হলো সে ক্লাস করতেছে। এর আগে একদিন আসছিল, মাঝে মধ্যে 2 দিন গ্যাপ দিয়ে আজকে আবার আসছে। তাহলে এদের সাথে তো ভুল করার কথাও না, তাহলে এইভাবে সবাই তাকিয়ে আছে কেন?
জিমিন তেকে ধাক্কা দিয়ে বলল, কিরে ওভার থিঙ্কিং এর বস্তা, কি ভাবছিস? এই মেয়েগুলো আমাকে ক্রোধিত চোখে কেমন ভাবে দেখছে দেখ। কারণ তুই তাদের পছন্দের জাংকুক ভাইকে চড় মেরেছিস, তাও আবার বিনা দোষে, পুরো ক্যাম্পাসের সামনে। তাহলে কি হা করে তাকিয়ে থাকবে না তোর দিকে? কি করবে? চোখে চশমাটা ঠিক করতে করতে জিমিন বলল, তেয়ং রে, জাংকুককে চড় মেরেছিস, তুই তো অর্ধেক মেয়ের শত্রু হয়ে গেলি রে। সাবধানে থাকিস, না জানি কখন কোথায় তোর উপর হামলা পড়ে, আমি তো জানি না। বি কেয়ারফুল বেবি। হ্যালো জাংকুক বাবু, শুনছো? আই এম সরি, আমি তোমাকে সত্যি ভালোবাসতাম। আমিও জানি তুমি আমাকে মনে মনে খুব ভালোবাসো, কিন্তু আমি এটাও জানি তুমি খুব লাজুক প্রকৃতির। তাই তুমি কখনো তোমার ভাষা মুখে প্রকাশ করতে পারবে না, আমাকে ভালোবাসার কথা কখনো বলতেও পারবে না। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আমি মোটেও ওই বিয়েটা করতে চাইনি, কিন্তু বাবা বলেছে আমি যদি ওই বিয়েটা না করি তাহলে সে দেশভ্রান্তি হয়ে যাবে। তাই বাধ্য হয়ে আমি বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করে নিলাম। তুমি আমাকে ভুলে যাও জাংকুক। হ্যালো হ্যালো হ্যালো, যা কেটে দিল। কান থেকে ফোনটা সরিয়ে ফোনের স্ক্রিনে থাকা নাম্বারটা ও নামটা ভালো করে আরো একবার দেখে নিল জাংকুক। আরে এটা তো নেমসির নাম্বার। আর এই মেয়ে পাগল হয়ে গেল নাকি? কি সব বলছে? ননসেন্স কোথাকার। মনটা চাইতেছে একদম, কি বলবো আর, খালি একবার সামনে পাই বলো একটা। নেমসির মামাতো বোন মাথা চুলকাতে চুলকাতে বলল, আপু তুমি না জাংকুক ভাইয়াকে মিথ্যা বললে কেন? আঙ্কেল তো তোমাকে বিয়ের জন্য কোনো প্রেশারই করেনি, মোটেও জোর করেনি। একবার বলতেই তো তুমি রাজি হয়ে গেলে। আরে বুঝিস না, ছেলে কানাডার সিটিজেন, হোক একটু বয়স বেশি তাতে কি, আমি তো কানাডায় সেটেল হয়ে যাব। কিন্তু তুমি তো জাংকুক ভাইয়াকে অনেক ভালোবাসতে। হ্যাঁ, এখন আমি কানাডার ওই ছেলেকে ভালোবাসি। লা 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 লা, কানাডিয়ান জামাই আমি আসছি, তোমার বেবি ইজ কামিং। বেলকনিতে দাঁড়িয়ে আছে জাংকুক। ঠান্ডা শীতল বাতাসে জাংকুকের চুলগুলো এলোমেলো হয়ে কপালে এসে পড়েছে। এতে তার কোনো হেলদোল নেই। তার চোখে ফুটেছে ওই যেন একটা গম্ভীর চিন্তায় ডুবে আছে। টি টেবিলে রাখা ফোনটা হঠাৎ করে ভাইব্রেট করে উঠতেই বিরক্তি করে জাংকুক মুখ দিয়ে উচ্চারিত শব্দ এলো। ঘুরে ফোনটা হাতে নিয়ে রিসিভ করে ধরতেই সুগা বলল, দোস্ত কাজ হয়ে গেছে। ভেরি গুড, এখন বল। কিম তেয়ং বাবা মায়ের বড় মেয়ে, আমাদের ভার্সিটির অনার্স প্রথম বর্ষের সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তার ছোট একটা বোন আছে, সামনে মাধ্যমিক পরীক্ষা দিবে। বাবা ব্যাংকে জব করে আর মা হচ্ছে গৃহিণী। এতটুকুই পেয়েছি জানতে, আর পাইনি। দ্যাটস এনাফ। আর হ্যাঁ, কারোর সাথে রিলেশনে আছে নাকি এটা জানতে পারিসনি? যদিও থেকে থাকে তাহলে ব্রেকআপ করতে কতক্ষণ? জাংকুক তুই কি সিরিয়াস ওই তেয়ংকে নিয়ে? জানি না, রাখছি, বাই। আরে শোন শোন, কল কাটিস না। শেষমেশ কেটেই দিল জাংকুক ফোনটা। তেয়ং কই তুই? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? উফ, দাঁড়া তো, আমি আসছি। রিক্সাওয়ালা মামা তাড়াতাড়ি না গেলে আমি কি করতাম? জিমিন ক্যাম্পাসে গিয়ে তেয়ংকে কল করে বলে আমি চলে আসছি, তুই এসে আমাকে কল দিস। কেমন ফ্রেন্ড রে তোরা, আমার জন্য একটু দাঁড়িয়েও থাকতে পারিস না? এই তোদের ভালোবাসা? যা যা। এই ড্রামা কুইন, 40 মিনিট ধরে ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছি, তাও তোর 5 মিনিট শেষ হয় না। ভিতরে গিয়ে বসলাম, তুই তোর 5 মিনিট শেষ করে দেন আয়। জিমিন কল কাটতেই তেয়ং একবার ঘড়ির টাইম দেখে নিল। একটু জোরেই একটা ঝাঁকি লাগাতে ফোনটা প্রায় হাত থেকে পড়ে যাচ্ছিল। কোনো মতো ফোনটাকে ধরে নিজেকে সামলিয়ে রিক্সাওয়ালা মামার উদ্দেশ্যে বলল, মামা আস্তে রিক্সা চালান, আমার এখনো বিয়ে হয় নাই। রিক্সাওয়ালা মামা পিছনে ঘুরে একবার তেয়ংকে দেখে নিল, তারপর আবার সামনের দিকে তাকিয়ে রিক্সা চালাতে মনোনিবেশ করলো। ইস, একটুর জন্য আমার ভবিষ্যৎ জামাইটা বিধবা হওয়া থেকে বেঁচে গেল, আর আমার ভবিষ্যৎ গুলোমুলো বাচ্চাগুলো আরেকটুর জন্য এতিম হয় নাই। রিক্সাওয়ালা মামা তেয়ংয়ের কথা শুনে পরপর আরো 2 বার পিছে তাকিয়ে তাড়াতাড়ি তার গন্তব্যস্থলে তাকে নামিয়ে দিল। তে রিক্সা থেকে নেমে সোজা হেঁটে ভার্সিটির গেটের ভিতরে ঢুকে আশেপাশে চোখ বুলিয়ে জিমিনকে কোথাও দেখতে পেল না। হঠাৎ করে কিছু একটার সাথে জোরে ধাক্কা খেয়ে নিজেকে সামাল দিতে না পেরে ধপ করে মাটিতে পড়ে গেল। দূর ব্যাং, বলিহারি, এই ভার্সিটির কর্তৃপক্ষের মাথায় কি কোনো সমস্যা আছে? মাঝ রাস্তায় একটা খাম্বা দাঁড় করায় রাখছে, আর একটু হলেই তো আমার মাথাটা ফেটে যেত। এই যে মেয়ে, বাহ, আজকাল দেখি খাম্বারও কথা বলে, কিন্তু এই কণ্ঠটা গতকালের ওই বান্দরটার মতো লাগছে কেন? কথাটা বলছে আর নিজের হাত পা ঝাড়ছে। ব্যাগ আর ফোনটা হাতে নিয়ে উপরের দিকে
যাবে তখনই তেউনের, ও আচ্ছা আপনি, হ্যাঁ আমি, কি যেন বলেছিল আমাকে? কই কিছুই তো বলিনি। ননসেন্স, আবার তোতলাচ্ছে, মনটা চাইতেছে একদম গলায় চাপ দিয়ে। শিট, কি? এই ননসেন্স ছাড়া আপনি কি কিছু শিখেন নাই? নাকি স্কুল থেকে ভার্সিটি অবধি আপনাকে এই ননসেন্স শব্দটাই শুধু শিখিয়েছে? যত সব, মাঝ রাস্তায় খাম্বার মতো দাঁড়িয়ে থাকেন কেন? চোখ নাই, দেখে চলতে পারেন না? চোখ বন্ধ করে একদম কথাগুলো বললোতে এতক্ষণে জিমিন সুগা সবাই চলে এসেছে। চোখ খুলেই দেখলো জাংকুকের ক্রোধিত দৃষ্টি তেউনের আত্মার দিকে অবস্থান করছে। বেশি সাহস দেখানো ভালো না। আর তুমি ফোন দেখতে দেখতে হাঁটছিলে, এখন আবার আমাকেই দোষারোপ করছো? বেশি সাহস দেখালে কি করবি? আর তোকে দোষারোপ করবো না কেন? কোথাকার কে তুই? তোকে সাহস দেখানো যাবে না, দোষারোপ করাও যাবে না। তোকে কি আমি ভয় পাই? নিজেকে কি ভাবে এই দেশের প্রেসিডেন্ট মনে করিস নাকি তুই? সাহস দেখানো যাবে না, দোষারোপ করা যাবে না, উফ বুঝলাম না। এই উজুবটা নাকি পুরো ভার্সিটির ফেমাস বয়, এর উপর ক্রাশ খাওয়ার মতো তো আমি কিছুই দেখছি না। বিড়বিড় করে কথাগুলো বলল কিন্তু তার এই বিড়বিড় করা কথাগুলো এতটাই জোরে ছিল জাংকুক সহ সকলের কর্ণহর অবধি পৌঁছে গেছে। তেউনের বলা শেষ কথা জাংকুক বলল, তারপর আবার কি? আটার বস্তা একটা খাটাস? কথাটা বলে জিব্রার ডগায় কামড় দিয়ে ধরে চোখ বন্ধ করে আবার খুলুমুলু খেয়ে আবারও বলতে লাগলো, কি আশ্চর্য, আজকাল দেখি মনে মনে কথা বললে মানুষ শুনে ফেলে, এখন তো মনে মনেও কথা বলা যাবে না। তেও আপ টু গেয়া। চশমাটা ঠিক করতে করতে কথাটা বলল জিমিন। সুগা পিছন থেকে জাংকুককে বলছে, দোস্ত এই মেয়ের মাথায় কি কোনো সমস্যা আছে? এই চুপ থাকতে, তোমাকে কি আমি বলেছি? ইস কি যে করবো না, তোমার শাস্তি ডাবল হয়েছে। ক্লাস শেষ হলে আমার সাথে দেখা করবে। কথাটা বলে জাংকুক পা বাড়ালো। কি মনে করে আবার দুই পা পিছনে হেঁটে তেউনের একবারে কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলতে লাগলো, যদি কোনো ফাঁকিবাজি করার চেষ্টা করছো তাহলে এর ফল কিন্তু ভালো হবে না, বিকজ ইউ অলওয়েজ বি ইন মাই আইস। জাংকুক এতটা কাছে এসে বলা কথা কানে ফিস ফিস করে কথাগুলো যেন গভীর ছিল। মুহূর্তেই যেন বারবার শ্বাস আটকে আসার উপক্রম হচ্ছিল তেউনের। জাংকুক তার এতটাই নিকটে ছিল যে তার গরম শ্বাস প্রশ্বাস কানের কাছ দিয়ে বয়ে যাওয়ার সাথে সাথে শরীর শিউরে ওঠে, যেন নিঃশব্দের ঝড় বয়ে গেল রক্তের ধমনী দিয়ে। শরীরের প্রতিটি লোম খুব খাড়া হয়ে উঠল। এটা কি ভয় নাকি অদ্ভুত কোনো আকর্ষণ? কিছুই বুঝতে পারছে না তেয়ং। কি রেতে, কোথায় হারিয়ে গেলি? হালকা বাহুতে ধাক্কা দিয়ে কথাটা বলল জিমিন। আচানক শরীরে কারো স্পর্শ পেতেই তেয়ং খানিকটা চমকে উঠল। কি হলো, কতক্ষণ ধরে ডাকছি শুনছিস না? কই হারিয়ে গিয়েছিলি? তেয়ং আশেপাশে তাকিয়ে দেখলো ওরা তিনজন ছাড়া আর কেউ নেই। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে বলল, কিছু একটা বল। জিমিন কোনো কথা বাড়ালো না, তেয়ং এর কথায় পিছনে হাঁটা শুরু করলো। স্যার আমাদের দলের লিডারকে বা কারা যেন খুন করে ফেলেছে, ভয়ে ভয়ে কথাটি বলল দলের এক সদস্য। ফোনের ওপাশ থেকে বেশি আসলো নিস্তব্ধতা, শুধু শোনা যাচ্ছে গভীর ভারী নিঃশ্বাস প্রশ্বাস। তারপর হঠাৎ করেই অনেক জোরে জোরে শব্দ হলো, মনে হলো কেউ যেন টেবিলে কিছু একটা আছাড় মারলো। খবর লাগাও, গর্জে ওঠা ওই কণ্ঠে বলল। প্রতিটি শব্দে ফুটে উঠেছে ক্রোধ, রাগে আবার হিসিয়ে বলল, কে করেছে, কেন করেছে, তার উদ্দেশ্য কি? সব খবর আমার চাই, এক্ষুনি, মানে এক্ষুনি। আর হ্যাঁ, খুব সাবধান, পুলিশরা তদন্তে নেমেছে। দেখো আবার কেঁচো খিচুড়িতে কোনো সাপ এসে পড়লো কিনা। ওকে বস। আর হ্যাঁ, ছোট ছোট বিষয়ে আমাকে আর কল করবে না, মাইন্ড ইট। ফোন কেটে গেল, রয়ে গেল শুধু চাপা উত্তেজনা। লোকটা তার কপালের ঘামগুলো মুছে ফোনটা পকেটে ঢুকিয়ে নিজের কাজের উদ্দেশ্যে বের হয়ে গেল। কৃষ্ণচূড়া গাছের নিচে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জাংকুক। তাকাতেই সুগা দাঁড়িয়ে আছে। জাংকুক বেশ অন্তমনস্ক লাগছে। হঠাৎ করে সুগা খেয়াল করলো জাংকুক অন্যমনস্ক হয়ে আছে। সুগা জাংকুকের বাহুতে হাত রাখতেই জাংকুকের ধ্যান ভাঙে। কি হয়েছে রে তোর? তোকে এরকম দেখাচ্ছে কেন? না, কি হবে আবার, আমি তো ঠিক আছি। আর ইউ শিওর ইউ আর ওকে? আই এম শিওর। জাংকুক হাত ঘড়িটা আরো একবার দেখে নিয়ে বলল, কি রে, অনার্স ফার্স্ট ইয়ারের ক্লাস তো শেষ, তাহলে ওই মেয়েটা এখনো আসছে না কেন? সুগা সেন্টার ফুট ফুটিয়ে, মানে চাবিয়ে খেতে খেতে বলল, তুই কি ওই তেয়ংয়ের কথা বলছিস? ইয়েস অফ কোর্স, আই এম টকিং অ্যাবাউট মাই তেয়ং। কিন্তু তোর পাখি তো উড়াল দিছে।
ননসেন্স, উড়াল দিছে মানে কি? খেয়ালি না করে বলতো সুগা কি হয়েছে? মানে আরো আধা ঘন্টা আগে আমি যখন ক্যান্টিন থেকে পানির বোতল আনতে গিয়েছিলাম তখন দেখি চোরের মতো এদিক ওদিক তাকিয়ে পাটি পেটিতে ভার্সিটি থেকে বের হয়ে যাচ্ছে তেও আর ওর ওই যে বান্ধবীটা আছে না, জিমিন, ওই মেয়েটা। রাগে জাঙ্কুকের হাত মুষ্টি বিদ্ধ হয়ে গেল। একটু ক্রোধ নিয়ে বলল, ওই মেয়েটার দেখি একটু সাহস বেশি। আমি বলে আসার পরেও আমার সাথে দেখা না করে চলে গেল। একে তো আমি দেখিয়ে নিব। ছেড়ে দে না, বাচ্চা একটা মেয়ে। আর কি দেখছিস, কি সুন্দর ইনোসেন্ট একটা ফেস। আর গতকালকে তুই তো আমাকে বললি যে বাচ্চা মেয়ে, আর তুই এখন কি করছিস? জাঙ্কুক আর কিছু না বলে রাগে বাইক নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে গেল। এতক্ষণ গালে হাত দিয়ে সবকিছুই দেখছিল সুগা। জাঙ্কুক যেতেই মুখ খুলল বেচারা। আসলে মেয়েটার জন্য আমার বড্ড আফসোস হচ্ছে। আমরা তো জানি জাঙ্কুক যতটা ইনোসেন্ট ভাবে থাকে ততটা ইনোসেন্ট ও না। ওর যদি কিছু একবার ভালো লেগে যায় তাহলে তো ওর সেটা লাগবেই এনিওয়ে। আর যেখানে তেয়ংকে ওর ভালো লেগেছে মনে ধরেছে, সেখানে তেয়ং চাক বা না চাক জাঙ্কুকের সাথেই ওকে থাকতে হবে লাইফ টাইম। এই মেয়ে, দেখে চলতে পারো না? আরেকটু হলেই তো আমার বাইকের নিচে পড়তে। স্টুপিড কোথাকার। মেয়েটি হঠাৎ রাস্তার মাঝখানে থমকে দাঁড়িয়ে গেল। তার পায়ের কাছে বাইকের চাকা ঘেঁষে গেছে। জাঙ্কুক ততক্ষণে হেলমেট খুলে রাগী গলায় বলল, এই মেয়ে, দেখে চলতে পারো না? আরেকটু হলেই তো একদম গিয়েছিল সমুদ্রের নিচে। জাঙ্কুক রাগে ফুটে বলল, কিন্তু জাঙ্কুকের কথাগুলো যেন মেয়েটির কোলাহল অব্দি পৌঁছালোই না। তার চোখ আটকে গেল সামনের উপস্থিত থাকা জাঙ্কুকের দিকে। উচ্চ লম্বা গর্জন এবং তীক্ষ্ণ চাহনি আর রাগে টনটন হয়ে থাকা চেয়ালের ভঙ্গি সবকিছুর মুহূর্তে মেয়েটির মনোযোগ কেড়ে নিল। এই যে কথা বলছি, শুনছো কিছু? জাঙ্কুকের কথায় বিরক্তি আরো স্পষ্ট ফুটে উঠেছে। তাই একটু ধমকের সুরেই কথাগুলো বলল জাঙ্কুক। তেও সামান্য কেঁপে উঠল, যেন হঠাৎ বাস্তবে ফিরে এসেছে। তড়িঘড়ি মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আই মিন সরি। জাঙ্কুক আর কথা বাড়ালো না। হেলমেটটা আবার মাথায় পরে বাইক স্টার্ট দিল। কিন্তু যাওয়ার আগে খেয়াল করলো তেও এখনো তাকিয়ে আছে তার দিকে। তবে জাঙ্কুক আর এই বিষয়টা নিয়ে তেমন গুরুত্ব দিল না। বাইক ঘুরিয়ে চলে গেল। তেও রাস্তার পাশে দাঁড়িয়ে এখনো চলন্ত বাইকের নিচে তাকিয়ে রইল। তার চোখে তখনও ছেলেটির তীক্ষ্ণ চাহনি, মেজাজ সবকিছুই ঝলমল করছিল। তেও মনে মনে বলল, কে এই ছেলে? এর সব খবর আমার চাই। সাথে সাথে ওই ছেলেটাকেও আমার চাই, যেন কোনো উপায়ে। ব্যস্ত শহর জিমিন দাঁড়িয়ে আছে। অন্য দিনের তুলনায় আজকে মনে হয় রাস্তায় গাড়ি বেশি। এদিকে ফুট ওভার ব্রিজের কাজ চলছে, তাই ওই রাস্তা দিয়ে পার হয়ে অপোজিট সাইডে যেতে হবে। জিমিন একটু ভীত শহরের। যখনই দেখে গাড়ি নেই তখনই ভাবে এখনই পার হয়ে যাব কিনা, কিন্তু না, এটা ভাবতে ভাবতেই আবার গাড়ি চলে। চলাচলের মাত্রা বেড়ে যায়। প্রায় আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে আছে, কিন্তু এখনো রাস্তা পার হতে পারলো না। সুগা গ্যারেজ যাচ্ছিল, তার বাইকটা রিপেয়ার করতে হবে, সেটা আনতে যাচ্ছিল, কিন্তু চেনা মুখ দেখে দাঁড়িয়ে পড়ছিল। প্রায় মিনিট 5 দাঁড়িয়ে থেকে জিমিনের কাহিনীটা বোঝার চেষ্টা করলো। বুঝতে পেরেছে, জিমিনের দিকে এগিয়ে গেল। জিমিন চশমাটা নাক থেকে তর্জনী আঙ্গুলের সাহায্যে একটু ঠেলে উপরের দিকে ভালো করে সেট করে নিল। তারপর যেই সামনের দিকে এক পা বাড়াবে তখনই হেই চশমিশ কারো কণ্ঠস্বর কর্ণধর হাতেই আপনা আপনি জিমিনের পা জোড়া থেমে গেল। আশেপাশে চোখ বুলিয়ে মানুষটাকে খোঁজার চেষ্টা করতে লাগলো। পরিচিত সুগার মুখ দেখে কপাল কুঁচকে গেল। জিমিন মনে হয় ভাবতে লাগলো, এই ছেলে কি আমাকে চশমিশ বললো নাকি অন্য কাউকে। আশেপাশে সবাই যে যার মতো করে ব্যস্ত, আর সবাই তার গন্তব্যস্থলে ছুটছে। একমাত্র চশমা পরিহিত সেই এখানে দাঁড়িয়ে আছে। এর মানে এই ছেলে কি আমাকেই চশমিশ বললো? কি এত বড় সাহস! জিমিন নানা ভাবনা চিন্তার মধ্যেই সুগা তার খুব নিকটে এসে দাঁড়ালো। আপনি কি আমাকে চশমিশ বললেন? সুগা সেন্টার ফুট ফুলিয়ে বলল, তুমি ছাড়া তো আশেপাশে কাউকে দেখছি না, না চশমা পরে আছে। জিমিনের এবার বেশ রাগ লাগছে। তাকে আবার চশমিশ বললো এই ছেলে। শুনুন না, আমার এত শোনার টাইম নাই। বলেই সুগা হাত ধরে টানতে টানতে রাস্তা পার হয়ে যাচ্ছে। আর জিমিন ভেবলার মতো একবার সুগার হাতের দিকে তাকাচ্ছে, আর তো একবার সুগার দিকে। একবারে রাস্তার ওপারে এসে সুগা জিমিনের হাত ছেড়ে বলল, তুমি যেভাবে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলে এভাবে আজকে সারাদিনও রাস্তা পার হতে পারতে না। বুঝি না বাবা, মা কেন এই বাচ্চাদের একা একা রাস্তায় ছাড়ে?
যাও যাও, রিক্সা গাড়ি দেখে ফুটপাত ধরে এখান থেকে চলে যাও পিচ্ছি। সুগা যেভাবে জিমিনকে নিয়ে এসেছিল এভাবে ঠিক সেভাবেই আবার ওপারে চলে গেল। সুগার এমন আচরণে জিমিন অনেকটা তাজ্জবে বনে গেছে, কিন্তু পরক্ষণেই সুগা বলে যাওয়া কথাটা আবার ক্যাচ করতেই লাগে গজগজ করতে লাগলো। রিক্সা ডেকে বাসার উদ্দেশ্যে চলে যায়। ভরা ক্যাম্পাসে কান ধরে উদ্বোস করছে তেয়ং, আর জাংকুকের হাতে মোটা একটা লাঠি। লাঠিটা একবার খাম্বার সাথে বাড়ি দিতেই চমকে উঠল তে। জাংকুক তীক্ষ্ণ চোখে তেয়ংয়ের দিকে তাকিয়ে বলল, 100 বার, হ্যাঁ 100 বারের আগে থামাথামি নাই। যদি থামছো না তাহলে এই মোটা লাঠির বাড়ি দিয়ে সবগুলো একদম তোমার পিঠে পড়বে। আজকে তুমি বুঝবে এই জাংকুক কি জিনিস। তেয়ং কান ধরে উদ্বোস করছে, আর দূরে দাঁড়িয়ে জিমিন তাকিয়ে এসব দেখছে অসহায় দৃষ্টিতে, যেন বোঝাচ্ছে ও কোনো হেল্প করতে পারছে না। তেয়ং থামতেই জাংকুক তার বাজখায় গলায় বলল, এই মেয়ে থামলে কেন? সাবে তো 17 বার হয়েছে, এখনো তো অনেক বাকি। তেয়ং করুণ দৃষ্টিতে জাংকুকের দিকে তাকালো, কিন্তু এতেও জাংকুকের মন একদমই গলল না। কিন্তু তেয়ং যে আর পারছে না এসব লোড নিতে। জাংকুক মনে মনে ভাবতেছে, সবসময় তো চটাং পটাং করো, আজকে না হয় আমার আসল রূপটা একটু দেখো। কিন্তু আমার ভিতরে যে সফটনেস আছে এটাও তুমি দেখবে। তবে আগে থেকেই একটু ভয় পাওয়া ভালো, যেন পরবর্তীতে রেসপেক্টটা কমে না যায়। তাই আজকেই তোমাকে এই কঠিন পরীক্ষা দিতে হবে। তেয়ং যখন কান ধরে উদ্বোস করছে, জাংকুক, জিমিন, সুগা সহ ক্যাম্পাসের প্রত্যেকটা মানুষ তেয়ংয়ের দিকে তাকিয়ে আছে। তেয়ং লজ্জায় অনেকটা কাদোমাদো হয়ে বলল, প্লিজ এবারের মতো ছেড়ে দেন না। আমি তো বলেছি আমি আপনার সাথে যা কিছু করেছি সবকিছু একটা মিস্টেকের মধ্যে দিয়ে গেছে। আমি এমনটা কখনোই করতে চাইনি। আর আমার ক্যারেক্টার তো ওইসব বাজে মেয়েদের মতো না যে আমি যার তার সাথে যা কিছু করে বেড়াবো। এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। প্লিজ ফরগিভ মি। তো হেই মাই ডিয়ার আর্মিরা, কেমন লেগেছে ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে কমেন্টে বলে দিবে, তোমার অপিনিয়ন জানিয়ে দিবে। আর হ্যাঁ ওয়েট, ভিডিওটা কেমন লেগেছে বা তোমরা কি এই পরবর্তী পার্ট দেখতে চাও কিনা এই ভিডিওটার, তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। কারণ তোমাদের অপিনিয়নের উপর ডিপেন্ড করবে আমি পরবর্তীতে কোন টাইপের ভিডিও আপলোড করব। এই ভিডিওটার পরবর্তী পার্ট আপলোড করব নাকি নতুন কোনো স্টোরি নিয়ে আসব। সো ইউ হ্যাভ টু কমেন্ট, ওকে? নতুন ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবে এবং সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সো হেই মাই ডিয়ার প্রিন্সেসরা, আজকের মতো এখানেই টাটা। আল্লাহ হাফেজ গাইস।